দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পরপর। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আজকে আমরা পড়ব লেসন 3 ক্লাস 10 ইউনিট 2। এর আগে আমরা যতদূর পড়েছি ঠিক তারপর গান্ধীজি's funeral was to take place the day after his death। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজির যে মৃত্যুটা হয়েছে সেই গান্ধীজির মৃত্যুর পরে তার যে ডেড বডি, সেই ডেড বডিটা নিয়ে যাওয়া হবে দ্য ডে আফটার, মানে তার মৃত্যুর ঠিক পরের দিনকে। গান্ধীজির যে সমাধি, সেই ফিউনারাল মিনস হচ্ছে সমাধিটা ঘটতে চলেছে দ্য ডে আফটার হিজ ডেথ, ঠিক তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, অনেক ঘন্টা আগেই, অনেক ঘন্টা আগেই পিপল লাইন্ড, অনেক মানুষজন, যারা জনগণ, যারা গান্ধীজিকে দেখতে চায়, পিপল লাইন্ড দ্য রুট, সেই রাস্তাটায়। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যে রাস্তাটাতে কী হবে না, সেই যে পদসভা, অর্থাৎ যে মৃত দেহ নিয়ে যে পদসভাটা, প্রসেশনটা হবে, সেই প্রসেশনটা যে রাস্তাতে হবে, সেই রাস্তাতে সমস্ত মানুষজন তারা ভিড় করেছিল অনেক ঘন্টা আগেই। পদ্মাসী, একে পদ্মাসী হচ্ছে, দেখো পদ্মাসী পর কমা দিয়ে লেখা আছে মিসেস নাইডুস ডটার। এই যখন কোনো নাউনের পরে কমা দিয়ে সেই নাউনের সম্বন্ধে কিছু বলা থাকে, তখন তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। অর্থাৎ এইখানে পদ্মাসী, তারপরে কমা দিয়ে তার সম্বন্ধে কিছু বলা আছে। দিস ইজ মিসেস নাইডুস ডটার। তিনি হচ্ছেন মিসেস নাইডু, সরোজিনী নাইডু, সেই নাইডুর ডটার অর্থাৎ মেয়ে। এটা একটা কি বললাম না, নাউন ইন অ্যাপোজিশন। আমরা এরকমভাবে অনেক বাক্যই লিখতে পারি, যেমন আর এন টেগর দিয়ে একটা কমা দিলাম, দ্য ওয়ার্ল্ড পোয়েট, এই পর্যন্ত হচ্ছে এটা নাউন ইন অ্যাপোজিশন, রোট গীতাঞ্জলি। তাহলে এই যে আর এন টেগর, তারপরে কমা দিয়ে দ্য ওয়ার্ল্ড পোয়েট, এই পর্যন্ত যে কথাটা লিখলাম সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। সো আমরা দেখলাম সরোজিনী নাইডুর যে মেয়ে, তার নাম হচ্ছে পদ্মাসী। সে কী করছে? স্পোক ফর আস অল, আমাদের হয়ে বললেন, হোয়েন শি সেড, তিনি যখন বললেন, সিম্পলি উই উইল ওয়াক, আমরা হাঁটবো, আমরা হাঁটবো, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হচ্ছে শেষ সময়, ইট ইজ দ্য লাস্ট টাইম, শেষ সময়, উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সাথে শেষবারের জন্য হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, সত্যি এটা একটা যন্ত্রণাদায়ক হাঁটা। এই যে অ্যাগোনাইজিং শব্দটা যদি একটু ভালো করে ক্লিয়ার করে দেখো, তাহলে দেখো অ্যাগনি থেকে এসছে, এবং অ্যাগনি তার সাথে আইএনজি যোগ করে করা হয়েছে, এবং ওয়াকটা কিন্তু একটা ভার্ব, কিন্তু এখানে নাউন। তাহলে হাঁটাটা কেমন হাঁটা? যন্ত্রণাদায়ক হাঁটা। এই অ্যাগোনাইজিং অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেলের ইউজ অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে এই হাঁটাটা কেমন ছিল? অ্যাগোনাইজিং, অর্থাৎ যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নিস্তব্ধে বা নীরবে ওয়াচড, দেখলো দ্য প্রসেশন, সেই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটা নীরবে তারা দেখলো। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু মানে আমাদের সেই গান্ধীজি, লে অন, সে শায়িত ছিল, ওপেন ট্রাক, একটা খোলা ট্রাকের উপর, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, যেটা ফুল দিয়ে পুরোপুরি মোড়া, ঢাকা, অর্থাৎ বাপুর দেহটা সেই ওপেন ট্রাকের উপরে শায়িত ছিল। অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ তারা কান্না করেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা চেষ্টা করেছিল বাপুর পাটাকে স্পর্শ করা। দেখো এখানেও একটা জিনিস ব্যাপার বুঝতে হবে, যে ট্রাইং V4, এটাকে বলা হয় ভার্ব প্লাস আইএনজি। এর কিন্তু অনেক ধরনের ব্যবহার রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার, জিরান্ডের ব্যবহার, তারপরে V4 হিসেবে, অর্থাৎ টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে। তো যাই হোক, ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পা স্পর্শ করতে চেয়েছিল। ইট ওয়াজ ইম্পসিবল, এটা সত্যি অসম্ভব ছিল, টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই ভিড়ে, একদম ঘন ভিড়ে, ঠাসা ভিড়ে একটুখানি নড়াচড়া করাটাও ভীষণ ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল।
অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আমি যখন ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝলাম, I was not merely in the midst of grieving people. I was not merely in the midst of grieving people. আমি শুধু শোকাহত মানুষের মধ্যেই ছিলাম না, আমি শুধু এই শোকাহত মানুষের মধ্যেই ছিলাম না। গ্রিভিং পিপল, এই দেখো এখানে আরেকটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা কি হয়েছে না অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সো আমি শুধুমাত্র মিয়ারলি শুধুমাত্র এই গ্রিভিং পিপল অর্থাৎ শোকাহত মানুষের মধ্যেই ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াজ বিলাভড লিডার। তাহলে এটা একটু বেশি কিছুই ছিল। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন, অর্থাৎ এটা ওই সমাধি বা যাত্রার থেকে, ফিউনারাল প্রসেশন এর থেকে অর্থাৎ সমাধির যাত্রার থেকে একটু বেশি কিছুই ছিল। কার সমাধি যাত্রা? না এই ইন্ডিয়াজ বিলাভড লিডার, অর্থাৎ ভারতের যে প্রিয় নেতা তার যে মৃতদেহ দেহ নিয়ে যে শোভাযাত্রা, যে তো সেই পদশোভার চাইতে এটা একটু বেশি কিছুই ছিল। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। আই ওয়াজ অ্যামাং পিপল, আমি সেই সমস্ত মানুষগুলোর মধ্যে ছিলাম। দেখো অ্যামাং আর অ্যামাংসড এই দুটোই কিন্তু প্রিপোজিশন, এবং সেই প্রিপোজিশনগুলো অনেকের মধ্যে থাকা বোঝায়, ঠিক আছে? যেটা হচ্ছে মাথায় রাখবে, অ্যামাং এবং অ্যামাংসড এই দুটোর ব্যবহার কিন্তু যেটা গোনা যায়, যদি অনেক মানুষের মধ্যে থাকো এবং সেটা যদি গোনা যায় তাহলে সেটা অবশ্যই হবে অ্যামাং, আর যদি গোনা না যায় অ্যামাংসড। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। যে ক্ষেত্রে যার জন্য বাপুর সাথে হাঁটাটার একটা স্পেশাল মিনিং ছিল, একটা অন্য ধরনের মিনিং ছিল, অর্থ ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ার রিসেন্ট হিস্ট্রি। আমরা তাহলে উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স, উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটেছিলাম উইথ বাপুর সাথে ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের এই যে রিসেন্ট হিস্ট্রি, এই কিছুদিনের ইতিহাসে যে চড়াই উতরাই, সেই চড়াই উতরাইগুলো রাফ অ্যান্ড স্মুথ, অনেক চড়াই উতরাই আমরা বাপুর সাথে হেঁটেছিলাম সেই রাস্তায়, সেই ইতিহাসের পথে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট, আমরা এখন অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, স্বীকার করতে পারছিলাম না, দ্য ফ্যাক্ট, সেই বিষয়টা, দ্যাট দ্য ম্যান, সেই মানুষটি, হু হ্যাড লিড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে আমাদের অনেক কঠিন পথে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। হু থেকে এই পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। বলছে যে মানুষটা, আমরা স্বীকার করতেই পারছিলাম না এই বিষয়টা, যে মানুষটা আমাদের এই কঠিন পথে নেতৃত্ব দিয়েছিলেন, ওয়াজ নেভার গোয়িং টু আস উইথ আস আগেইন, আমাদের সঙ্গে আর কখনো হাঁটবে না। এটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই দা ম্যান থেকে এই পর্যন্ত। বাপুজ স্লাইট ফিগার, বাপুর এই শীর্ণ মানে রোগা চেহারাটা, হ্যাড ওয়াকড, হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড, তার হাতে একটা লাঠি ছিল, স্টাফ ইন হ্যান্ড, আমাদের গান্ধীজির হাতে একটা লাঠি ছিল আমরা জানি। ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, তিনি হেঁটেছিলেন ভারতবর্ষের অনেক 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 জায়গাতে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীর গতিতে উন্নতি করা। শোনো, চুপ করে বসে থাকার চাইতে একটু একটু করে এগিয়ে যাওয়া অনেক 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 ভালো। তো বলছে যে হাঁটাটা হচ্ছে একটু স্লো প্রোগ্রেস করা, ধীরে ধীরে উন্নতি করা। অ্যান্ড ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা স্পষ্টভাবে ভাবতে হবে, অ্যান্ড ক্লোজলি লুক, খুব নিবিড়ভাবে দেখতে হবে, অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারিপাশে যা আছে। দেখো এইটা হচ্ছে যখন তুমি হাঁটার সময় সব কিছু সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যায়, বোঝা যায়, এবং যেটা তোমার চারিপাশে আছে, তুমি যখন ধীরে স্পিডে বেরিয়ে যাবে তুমি তোমার চারিপাশে যা আছে দেখতে পাবে না, কিন্তু যদি হাঁটতে থাকো তাহলে কিন্তু তুমি তখন বুঝতে পারবে তোমার চারিপাশে কী আছে। তাই হাঁটা মানে হচ্ছে স্লো প্রোগ্রেস। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, কী দেখতে পাবো? ছোট্ট ছোট্ট পতঙ্গ থেকে শুরু করে ওই অনেক দূরে যে আমাদের দিগন্ত রয়েছে, সেই দিগন্ত আমরা কিন্তু দেখতে পাই যদি আমরা হাঁটতে থাকি। মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, এই হাঁটাটাই
টু ওয়াক টু ইনফিনিটিভ। ওকে, এই হাঁটাটাই এই সাদা আপামর যে ভারতবাসী, সেই ভারতবাসীর ক্ষেত্রে কিন্তু একটা মানে একমাত্র রাস্তা, অনলি ওয়ান ওয়ে, একমাত্র রাস্তা। মানুষ একমাত্র এই হেঁটেই কিছু করতে পারবে, অর্থাৎ মানুষের দ্বারা এর চাইতে বড় কিছু করার থাকে না, সেটা কিন্তু রয়েছে। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এর জন্য কোনো গাড়ি প্রয়োজন হয় না, এক্সেপ্ট হিজ ওন বডি, নিজের শরীর ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর এর জন্য কোনো কিছু লাগে না, শুধুমাত্র একটু এনার্জি হলেই চলবে, অর্থাৎ না পেট্রোল লাগে, না হাইড্রোজেন লাগে, না কিছু লাগে, শুধু লাগে একটু এনার্জি ভিতরের। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটা তুলে নিয়েছিলেন, অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট, এবং এটাকে তিনি কি করেছিলেন, অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ দ্য কমন প্লেস, এটা একটা সাধারণ করে তুলেছিলেন এবং তার সেটাকে একটা আনন্দ প্রচেষ্টাকে পরিণত করেছিলেন, আনন্দ প্রচেষ্টায় পরিণত করেছিলেন। অর্থাৎ আমরা দেখলাম এই যে পুরোটা এইখান থেকে এই পর্যন্ত এখানে রয়েছে না হাঁটার বর্ণনা, অর্থাৎ গান্ধীজি তিনি বিভিন্ন জায়গায় যে আন্দোলন করেছিলেন, পায়ে হেঁটে তিনি অনশন করে বিভিন্ন যে আন্দোলনটা করেছিলেন, সেই আন্দোলন সম্বন্ধে কিন্তু এখানে বলা আছে। এবং আমরা এর সাথে সাথে শেষ করলাম ইউনিট 2। চলো পরের ভিডিওই আমরা আসছি ইউনিট 3 নিয়ে। দেখার জন্য ধন্যবাদ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর চোরা স্রোতে দাদা